কারখানার মালিককে মারপিট করে তার কারখানা দখলে নিয়েছে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এই মর্মে জনাব মুজিবুর রহমান আসে বাংলা মিডিয়ার কাছে। আমরাও তাকে আশ্বস্ত করি, যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনার বিষয়টি সমাজের সামনে তুলে ধরব। আমার নাম মোহাম্মদ মুজিবুর। আমি মিরপুর বাওয়ানিয়াবাদ একটা কারখানা দিছি, ছোট একটা গার্মেন্টস, মিনি গার্মেন্টস। এখানে ওই শিবন বাহিনী একটা গ্রুপ আছে, ওই আমার কাছে বিভিন্নভাবে চাঁদা চায়। 2,000, 4,000, 5,000 এরকম করে টাকা অনেক সময় আমার থেকে নিচ্ছে। আমার কইতাছে তুই 10 লাখ টাকা দিবি, নাহলে তুই ফ্যাক্টরি চালাইতে পারবি না। তখন আমি বললাম যে এটা কি সম্ভব নেই, এত টাকা আমি কই থেকে দিব। গণ্যমান্য একজন ব্যক্তি আছে, তার কাছে এটা বিচার দিছি। বিচার দেওয়ার পরে ওই আমার উপরে আরো খেপে গেছে। খেপা যে আমার কারখানার ভিতরে 15/5/2023 সালে কারখানার ভিতরে ঢুইকা আমার শ্রমিকরা ছিল, তাদেরকে বের করে দিছে ঘর থেকে। বের করে দিয়ে আমারে মারধর করছে। মারধর করে আমার ক্যাশে থাকা 1 লক্ষ টাকা ছিল, ওই টাকা নিছে। আমার ফ্যাক্টরির যে ডিড কপি ছিল, এই ডিড কপিটা নিছে। আমার 4টা চেক ছিল, যে আমার ভগ্নবতীর 2টা চেক, আমার 2টা চেক, এই 4টা চেক নিছে। আর কিছু স্টাম্প ছিল, আমার সই করা স্টাম্প, এই স্টাম্পগুলো নিছে। নেওয়ার পরে বলছে যে তুই 10 লক্ষ টাকা দিয়ে কারখানা খুলবি, এর আগে খুলতে পারবি না। আমার ঘর থেকে বের করে তালা মেরে দিছে। তালা মেরে দেওয়ার পরে আমি ওই এলাকার বিভিন্ন নেতা কর্মী যারা বিচার আচার করে তাদের কাছে গেছি। যাওয়ার পরে আমি কোনো সুফল পাই নাই। লাস্টে দিয়ে থানায় গেছি মামলা করতে, থানায় মামলা নেয় নাই। এরপরে আমি কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পরে উকিলের সাথে পরামর্শ করছি। উকিলরা বলে মামলা করা যাবে, কিন্তু অনেক টাকা লাগবে। 24 সালে যে মামলা করছি, মামলা করার পরে এখন এটা পিপিআই তদন্তে আছে। দর্শক, মুজিবুর সাহেবের জবানবন্দির পর আয়ামে জাহেলি যুগের কথা মনে পড়ে গেল। বর্তমান জামানায় এসেও কি সেটি সম্ভব? মোহাম্মদ আমিনুল ইসলাম আমার সম্বন্ধী, আমার স্ত্রীর বড় ভাই, এবং আমার সম্বন্ধী যাকে বিয়ে করছে তার বড় ভাইও ওই এলাকায় থাকতো, মুজিবুর ভাই। তো শিমন নামে লোকের কাছ থেকে মুজিবুর ভাই হয়তো খুচরা কিছু টুকটাক ঋণ করতে পারে। এই পারপাসেতেও ওই মুজিবুর ভাইয়ের সাথে তার সাথে লেনদেন থাকতে পারে। আমিনুল ইসলাম খোকনের সাথে কোনো লেনদেন নাই। পরিমাণ আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন জানতে পারি মুজিবুর ভাইয়ের কাছে 20 হতে 25 জন লোকের একটা সন্ত্রাসী দল অস্ত্রশস্ত্র সহ এবং আগ্নেয়াস্ত্র সহই এখানে আসে। এর একটা আলাদা গ্রুপই আছে, শিমন বাহিনী আছে। আমি তাকে কখনো চেক দিয়েও নাই, এবং তাকে আমি কখনো তার সাথে আমার এই বিষয় নিয়ে কোনো কথা হয় নাই, এবং সে আমার সাথে কোনো লেনদেনও করে নাই, আমিও তার সাথে কোনো লেনদেন করি নাই। কিন্তু আমার সম্বন্ধীকে আমি 2টা চেক দিলাম ব্যাংক লোনের জন্য। সেই ব্যাংক লোন পরিশোধ হয়ে গেছে, চেকটি আমাকে জমা দিবে, সেটা আমাকে উনি বলেন না, চেকটা দেন। বেশ হয়তো 1-1.5 বছর চলাইছে, তা আমি সেটা ভুলে গেছি। হঠাৎ যখন ওনারা চলে গেল তখনই মামলা হয়েছে, তখন আমি তাদের চেক কোথায় পেলে গেলে এই পরে শুনলাম যে তার ডয়ের থেকে নাকি তাতে চেক নিয়ে গেছে। চেক নিয়ে এসে এই কারণ যে তাদের যে লেনদেন আছে, যদি আমাকে সে মামলা দেয় তাহলে তাদের লেনদেনগুলি তারা ফেরত পাবে, এরম ভাবছিল। কিন্তু আসলে ওই শিমুল নামে আমি কাউকে চিন্তামো না, আমি কখনো তাকে চেক দেই নাই, এবং আমার সাথে কখনো কোনো লেনদেন হয়নি। ইতিমধ্যে জনাব মুজিবুর শিমনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ঢাকা আদালতে মামলা দিয়েছে। এবার আমরা ঢাকা কোর্ট উকিলের চেম্বারের উদ্দেশ্যে রওনা করলাম এই মামলার সর্বশেষ তথ্যগুলো জানার জন্য। উকিলের বক্তব্যের পরেই আমরা শিমনের বক্তব্য জানব। এই অভিযোগগুলো সম্পর্কে জনাব শিমন কি বলেছেন। মোহাম্মদ মুজিবুর উনি বাদী হইয়া পেনাল কোডের 143, 447, 307, 323, 379, 385, 386, 506, 36 দণ্ডবিধি অনুযায়ী একটা মামলা দায়ের করে। চেক দিয়া অলরেডি সে কত বড় সন্ত্রাসী, এবং কারখানা লন্ডভন্ড কইরা কারখানা থেকে কারখানা মালিককে বাহির কইরা 10 লক্ষ টাকা চাঁদা না পাইয়া সে মালিককে বাহির করে দিয়া ওইখান থেকে চুরি করা চেক দিয়া অবৈধ লাভের উদ্দেশ্যে সে আবার ওই চেক দিয়া তার ভগ্নিপতির বিরুদ্ধে মামলা দায়ের করছে। ওই মামলাও এখন বর্তমানে বিচারাধীন আছে। শিমন ভাই বলছেন? জি শিমন ভাই, আমার নাম রনি, আমি বাংলা মিডিয়াতে কাজ ইনভেস্টিগেশন প্রতিবেদন বানাই। জি জি মুজিবরের যে বিষয়টা নিয়ে আপনার নামে যে মামলা দায়ের হয়েছে, বুঝছেন? জি জি এই বিষয়ে কি আপনি আমাদের গণমাধ্যমকে একটু সহযোগিতা করবেন? জি, আপনারা একটু দয়া করে যেখানে এই ঘটনাটা বা সে যেই ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করছে, আপনারা ওইখানে আসেন। ওইখানে এসে সবাই আছে, যেখানে আরো 8 জন আসামি যারা ছিল এই মামলার, সবাই এখানকার স্থানীয়। আপনারা এইখানে আইসা সরাসরি সজমিনে জিনিসগুলো ইনকোয়ারি করে যেতে পারবেন। জি, ওনারা মামলায় যে অভিযোগগুলো করছে আপনার নামে, যে আপনি নাকি 10 লক্ষ
ওনারা না দেওয়ার কারণে আপনি তাদের ফ্যাক্টরি তালা মারছেন, এটা আসলে কতটুকু? আপনি যদি মামলাটার ইনকোয়ারি হয়েছে অলরেডি, পিবিআই এখানে উপস্থিত চলে আসছিল, পিবিআই অফিসার নিজে আসছে, এবং কি আমাদের থানায় যেই প্রথম দিন যেই ইনকোয়ারির জন্য আসছিল তারা নিজেরা আসছে, এসে দেখছে, সবাই সজমিনে ছিল। আপনিও যদি কালকে আসেন, ওই ফ্যাক্টরির আশেপাশে যেই লোকগুলো আছে ওই লোকগুলাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে বা আমরা উপস্থিত থাকবো না, ঝাঁকে ঝাঁকে লাগেই মামলার 8 জন আসামি। তো ওইখানে আপনাদের এমন কোনো ঘটনা হয়নি। উনি হচ্ছে এখানে ব্যবসায়ী ছিল, তিনি এই সুবাদে অনেক মানুষের সাথে সুসম্পর্ক ছিল, মানুষ থেকে টাকা নিছে, ধরেন লাভে নিছে বা কিস্তিতে নিছে বা হাওলাত নিছে, এইভাবে নিয়ে নিয়ে ব্যবসা করতো। ওনার হচ্ছে এখানে বড় ছেলের ওয়াইফও আছে এখানে, তার একটা বাচ্চা রাবেয়া, আছে। রাবেয়া। জি জি, তার একটা বাচ্চা আছে। ওই ওই একটা মানুষ যদি এসে বিয়ে করে, তার বাচ্চা থাকে, তাহলে তো সবাই তাকে ট্রাস্ট করবেই। হ্যাঁ, ওই না, ট্রাস্টের এটাও আমরা শুনলাম যে এটা নিয়েও রাবেয়া ওনাদের নামে একটা মামলা করছে। জি, দুইটা করছে। আমি যতটুকু জানি, ইভেন কি কোর্টেও ওই মামলার বিরুদ্ধে জমা দেওয়া আছে এই কাগজগুলা। আপনার এই অভিযোগটার ব্যাপারে আপনি একটু আমাদের না, আমার এই অভিযোগ, আমি ওনাদের কাছ থেকে টাকা পাইতাম, এই টাকা ওনারা না দিয়ে না, আজকে প্রায় 2 বছরের বেশি ঘটনাটা, প্রায় 2 বছর, হ্যাঁ অলমোস্ট 2 বছরের ঘটনা। আমি টাকা পাইতাম, তারা টাকা টোকা না দিয়ে না ভাই চলে গেছে একবারে। আমি একা না, আর অনেক মানুষ পাইতো, ভুক্তভোগী আরো অনেকজন আছে আমাদের এখানে। উনি ফেক জুসের ব্যবসা করতো, একজন মাছ বিক্রি করে ওই লোক উনি আছে, তারপরে এই যে যার কাছে বিয়ে দিছে ওনার ছেলের মেয়ে, ওনার থেকেও টাকা নিছে, আরেকজন আছে আমাদের ওইখানকার, তার থেকেও নিছে, সবার ডকুমেন্ট আছে। আমি একটা কথা বলি ভাই, কখনো কি কোনোদিন দেখেছেন যে একটা মানুষ একটা চেক রাস্তা থেকে পাইলো, 2 বছর 1 বছর লাগায় মামলা কোর্টে কইরা কেউ টাকা উদ্ধার করলো? এমন কি আপনি কোনোদিন শুনছেন বা দেখছেন? কেউ কি ইতিহাসে কোনোদিন কি হয়েছে যে একজন মানুষ একটা কাগজ চুরি করে নিয়ে গিয়ে কোর্টে মামলা করে টাকা উঠাইছে? বা এইটা কি পৃথিবীতে কোনোদিন হয়েছে? আমি আসলে নিরপেক্ষভাবে কাজটা করছি। আপনার জি। যদি বক্তব্য থাকে কি আছে আপনি একটু আমাদেরকে জি, বললে আপনি বলতে যদি ভাই এখানে আসেন, হতভম্ব হয়ে যাবেন যে ওনারা কি করছে, ওনাদের কার্যকলাপ যদি হন, আপনি মানে শ্বাস খুঁজতে গিয়ে কেঁচো বের হওয়া না এমন ঘটনা হবে। তিনি আগেও যেখানে থাকতেন ওইখানেও ঠিক এমন করে চলে আসতেন এইখানে, এখানে এসে এখানে যারা মুরব্বী তাদের সাথে চলতেন বা কথা বলতেন, নিজের ছেলেকে বিয়ে দিয়ে সবাইকে দেখাইছেন যে আমি এখানকার স্থানীয়। কেউ তার ভাই মিথ্যায়, একজন লোক 2 বছর ধরে এই এলাকায় নাই, চলে গেছে অন্য জায়গায়, পালায় গেছে, তার কোনো ঠিকানা নাই। হ্যাঁ, কেউ তার মিথ্যা বলবেন। আপনি যদি আসেন, জি, তার মানে হলো 100% আমি আপনার বক্তব্য থেকে জানতে পারছি যে এই যে চাঁদাবাজির যে বিষয়টি 10 লাখ টাকা, এটা সম্পূর্ণ 100% মিথ্যা, 100% মিথ্যা। এটার যদি কোনো প্রমাণ পান, আইন আমাকে যেই শাস্তি দেয় মাথা পেতে নিব। আমি তো নানা ইভেন যে 8 জনের বিরুদ্ধে মামলা করছে, আমার একটা সহকার 7 জন, তারা কেউ কেউ তা আমি ওনারা হচ্ছে তার ওই যে সম্বন্ধী, কেউ হচ্ছে আরেক সম্বন্ধী, চাস্ত সম্বন্ধী, আপন সম্বন্ধী, তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করছে। শুধু কেন করা হয়েছে জানেন? ওই যে তারা চলে গেছে, সবাই টাকা পায়, টাকার সুবাদে সবার নামে মামলা দেওয়া, যে আমরা এখন ওই চেকের মামলাটা উইথড্র করে নেই, বা যৌতুকের মামলা, তারপরে হচ্ছে। আচ্ছা, আরেকটা অভিযোগের ব্যাপারে একটু আমি বলি। ওনারা সবাই বলছে যে মিরপুরের সীমন বাহিনী 15 থেকে 20 জন মিলে সন্ত্রাসী একটা বাহিনী। এই ব্যাপারটা কি আদৌ কি আপনার কোনো বাহিনী আছে কিনা একটু সরাসরি? না ভাই, এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা, এইগুলা কোনোভাবে হইতে পারে না। আপনি আসেন, ইনকোয়ারি করেন, অবশ্যই থানায় প্রয়োজনে জিজ্ঞেস করেন, থানায় জিজ্ঞেস করলেই তো পেয়ে যাবেন যে এমন আদৌ কোনো বাহিনী আছে কি নাই। বা আপনি যেহেতু ইনকোয়ারি করেন, আপনি গোপনে কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আমি আমিনুল ভাই থেকে টাকা পাইতাম, মামলা করছি, আর ওনাকে পাচ্ছি না, ওনার কোনো ডকুমেন্ট আমার কাছে নাই, কোনো প্রমাণ নাই। আমিনুল ভাই নিজে আমার থেকে টাকা নিছে, সে বলে নিছে যে সে সরকারি চাকরি করে, তার একটাই চেক ছিল আমার কাছে ভাই, সে নিজে লেখে দিয়ে বুঝাই দিয়ে গেছে। কোনো বাহিনী যদি হয়, বাহিনী কি আর কোর্টে মামলা করতে যায়? যেখানে ঘটনা, এখানে আইসা আপনি 2-1 জন থেকে গোপনে হলেও জিজ্ঞেস করে যান, জি, আপনি আমি অবশ্যই প্রকৃত আপনার সত্য ঘটনাটা তুলে ধরতে পারবেন আপনার এই ক্রাইম সিনের মধ্যে। জি 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 উপর আল্লাহ নিচে জমিন, সবার একদিন মাটির তলে যেতে হবে। জি। যা সত্য আপনি কিন্তু তাটা একটু বের করে দেন। ওনারা কিন্তু প্রতারণা, ওইখানে গিয়েও কিন্তু তার বড় ছেলেকে বিয়ে করাইছে, যেখানে বর্তমানে সে কাশেমপুর না কোথায় জানি থাকে, ওইখানে আবার বিয়ে করাইছে। মানুষের সাথে প্রতারণা করা তাদের বিজনেস। আপনি যদি কিছু কাগজ চান যে সে আরো অন্য মানুষ থেকে ইসলাম করে বা তাদের চেক তাদের কাছে মর্গেজ রেখে টাকা নিছে, আমি তাদের কিছু ডকুমেন্ট আপনাকে দিতে পারবো। তারা তো পালাই গেছে ভাই, তারা তো আমার হাতের কাছে নাই বা কোথাও নাই ভাই। শোনেন, ওই যে বাড়ির মালিক যিনি না, তিনিও মামলার ওই যে উনি যে মুজিবুর সাহেব যে মামলাটা করছে, সেই মামলার পিবিআই ইনভেস্টিগেশন যখন আসছে তখন রিপিট সাক্ষী হয়েছে যে বাড়ির মালিক নিজে বলতেছে আমি 9 মাসের ভাড়া পাইতাম, আমি তালা, এমনকি থানায় চিঠি করা আছে এই ব্যাপারটা, যে
তালা নিজে ভাঙা ওই মাল সামানা বিক্রি করে তার 9 মাসের টাকা বাড়িওয়ালা নিজে নিছে। একটা জিটি কপি আছে, আপনার যদি লাগে আমরা ওইটা পাঠাইতে পারবো। বাড়িওয়ালা নিচ্ছে, আমাদের তো আমরা জানিও না, আমরা এখানে কেউ চাইও নাই। অনেক মানুষ থেকে ঋণ করছে, ঋণ করে পালাই গেছে। 2 বছর আগে কিন্তু পালাই গেছে। যেই জিটি কপি বাড়িওয়ালা নিজের কাছে আছে। আমি একটা রিকোয়েস্ট করবো, আমি নির্দোষ একা ভাইয়া, অনেক মানুষের ক্ষতি করে গেছে ওনারা, আপনারা প্লিজ একটু হেল্প করেন। কি হেল্প? ওনারা আপনার কাছে গেছে, এর জন্য আপনি আমাকে কল দিচ্ছেন। এখন এই মানুষগুলো এত অসহায় দরিদ্র যে কারো কাছে যেতে পারতেছে না, বা তাদের কোনো ঠিকানা নেই। আমার স্থায়ী ঠিকানা আছে, আপনি আসলে আমাকে পাবেন। মুজিবুরের স্থায়ী কোনো ঠিকানা নাই। তাদের বিক্রমপুরে মানুষ গেছে, তাদের পায় নাই। যে তাদের বাবার বাড়ি, তাদের ভোটার আইডি কার্ডের যে ঠিকানা, তাদের পাওয়া হয় নাই। তাদের পায় নাই। আমাদের এইদিকে অনেকগুলা মানুষকে সে মানে এইভাবে ধোকা দিয়ে চলে গেছে। তাদের কাজই হচ্ছে এইগুলা ভাই, এক জায়গায় যায়, প্রচুর টাকা নিয়ে গেছে। আপনি বিলিভ করবেন না, ন্যূনতম 30 থেকে 40 লাখ টাকা নিচ্ছে আমাদের এদিক থেকে। এটা আবার কি জানা যাচ্ছে? মিস্টার শিমন সাহেব তো মুজিবুর সাহেবের বিরুদ্ধে উল্টো অভিযোগ করছেন এবং রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারছি জনাব শিমন সাহেব যেটি বলছেন তা হলো যে জনাব মুজিবুর সাহেব মিরপুরে থাকা অবস্থায় বিভিন্ন লোকের কাছ থেকে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে এসেছে। এদিকে জনাব মুজিবুর সাহেব মিস্টার শিমন সাহেবের বিরুদ্ধে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করেছিল আদালতে, সেই মামলাটিও আদালত খারিজ করে দিয়েছে। এদিকে জনাব শিমন সাহেবের বক্তব্যে আমরা সত্যতাও পেলাম। মিরপুর থেকে একে একে বাংলা মিডিয়া হটলাইন নাম্বারে ফোন আসতে থাকে, যারা মূলত মুজিবুর সাহেবের কাছে টাকা পয়সা পাবেন। অনেকেই মুজিবুর সাহেবের ঠিকানা জিজ্ঞাসা করে, আবার অনেকেই উল্টো আমাদের কাছে অভিযোগ করে। তাদের মধ্যে একজন হচ্ছেন মাছ বিক্রেতা জনাব আব্দুল খালেক। তার ভাষ্য অনুযায়ী মুজিবুর সাহেব আজ তাকে পথের ভিখারি বানিয়েছে। দর্শক, চলুন আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি, এরপরে আরো চাঞ্চল্যকর তথ্য আছে। ওই মজিবারের জন্য আমি আপনার কাছে ফোন করছি বাবা। আচ্ছা আচ্ছা, জি। আমি অনেক গরিব, আমার কিছুই নাই। আমি অনেক কষ্ট করিয়া 2 লাখ টাকা জমাইছি, অনেক কষ্ট করিয়া। ওই মজিবার আমার কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে রুম যাওয়ার কথা কইয়া। এখন যে এরকম টাকাটা লই ঢেকে যাইবে, আপনি যেভাবে হোক, আমি আমার মতো আমার কিছু নাই, দেশেও কিছু নাই আমার। আমি এত গরিব বলার মতো না, আমার ওইটাই সম্বল। যদি আপনি আমার দেখতেন তাহলে আপনি আমার আর পিছনে আর কোনো জায়গায় যাই বাবা, তবু বাবা আমার কোনো কিছু নাই। আমি এই টাকার চিন্তা আমার মনে হয় আমি মরি দিতেও পারি। আমার কি আর কি কমো আপনাদের। জি, যদি চুল পরিমাণ আপনি মিথ্যা পান, আপনি অবশ্যই আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। জি জি, অবশ্যই। আমি যদি যে মিথ্যা পেলাম আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে যে আমি এই বাহিনী সেই বাহিনী, আমি কি ওনার বাসায় যাইতাম না, বা আমি ওনার প্রতিষ্ঠানে একদিন যাইতাম না, বা ওনার সাথে আমার একটা হট্টগোল তৈরি হইতো না? তিনি যদি আমার টাকার পাশাপাশি, আমি দয়া করে রিকোয়েস্ট করবো যে এই মহল্লায় যে মানুষগুলো আছে তাদের টাকাও যেন দেয়। আর ওই যে তার বড় ছেলের যেই সন্তানটা আছে, ছেলেটার যদি কিছু খরচ দিত ভাই। শুনেন, রাবিয়ার সাথে আমার আধা ঘন্টা কথা হয়েছে। রাবিয়ার একটা ভাই এসবি তে আছে বর্তমানে, কোনাবাড়িতে, মনির ভাই। দর্শক, এদিকে বাংলা মিডিয়া টিমের ইনভেস্টিগেশন কাজ অব্যাহত থাকে। পর্যায়ক্রমে আমরা কথা বলি মুজিবুর রহমানের সাবেক পুত্রবধূ রাবিয়ার সাথে। তারও অভিযোগের শেষ নাই। কথিত আছে বিগত 3 বছর আগে মুজিবুরের ছেলে রহমতুল্লাহ তার ওই বউকে তালাক দিয়ে দেয়, কিন্তু তার কোনো কাবিনের টাকা 3 বছরে তারা দেননি। এমনকি সেই ঘরে একটি ছোট্ট বাচ্চা সন্তান রয়েছে, সেই সন্তানেরও কোনো খরচ খরচা 3 বছর যাবৎ মুজিবর বা মুজিবরের পরিবার দেন না। তাই তিনিও আদালতে তার অধিকার আদায়ের মামলা করেছে। হয়েছে মুজিবর ছেলের নামে 2টি মামলা। একটি মামলাতে এই রিপোর্ট করা অবস্থায় ওয়ারেন্ট জারি হলে কাশিমপুর থানাধীন পুলিশ তার ছেলে রহমতুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এক মসজিদের ইমাম থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। আপনি যদি আসেন, আপনি তাজ্জব হয়ে যাবেন, তাজ্জব। ওই যে নামাজ পড়তো, মসজিদে কন্টিনিউয়াস যাইতো, ইমাম সাহেবের থেকে বিজনেস পার্টনার পারপাসে 2 লক্ষ টাকা নিছে। এটা হচ্ছে আমাদের বাউনিয়াবাদ ইবলক মসজিদের ইমাম সাহেব। আপনি যদি শুনেন ভাই, গরিব মানুষগুলো কিভাবে তারা টাকা নিছে, আপনি হতভম্ব হয়ে যাবেন ভাই। আপনি ওনারে 100% ওনারে বাইন্দা রাখবেন যদি আপনি ওনার এই এলাকায় এসে একবার ইনকোয়ারি করেন। আপনার আল্লাহ আছে, আল্লাহ আপনারে ভাই এই গরিব মানুষের টাকাগুলা ভাই শুধু তার লোকেশনটা ধরাই দিলে এই মানুষ নিজে সুইসাইড করবো, তবু ওরে রাইখ আসবে না। কারণ একটা যে ভাই আমি 2 লাখ, এখন থানা পুলিশ দৌড়াদৌড়ি 2-3 বছর লাগবে অনেক টাকা। মানুষ যারা গরিব তারা তো দিন আনে দিন খায়, কি করবো? ভবিষ্যতে যে তার বয়স তো আলহামদুলিল্লাহ 50-55, যে তার বাকি জীবন সে কিভাবে কাটাইছে, প্রত্যেক জায়গায় সে এরকম করে আসছে, আমরা পরে শুনতে পারছি। জানেন, সে মামলা দিছে যে আমরা
চাঁদাবাজি লুটপাট করতে গিয়া ওনার দয়ের থেকে এই চেক টেক কাগজ টাগজ নিয়ে মামলা করছি। পৃথিবীর ইতিহাসে, যদি বাংলাদেশে মনে 1 কোটির বেশি মামলা আছে, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আমার মনে হয় না আপনি শুনছেন। যাওয়ার 5 দিন আগে হামিম আমার থেকে ওর মা সহকার 40,000 টাকা হাওলাত নিছে একটা ব্যাংকের কিস্তি পরিশোধ করবো বইলা, ওই টাকাটা নিয়ে পলাইছে। আপনি জিজ্ঞেস করেন, যদি মিথ্যা হয় আপনি আমাকে ফোন দিয়ে 2টা বকা দিয়েন আর আমার বিরুদ্ধে চা লিখতে মন চাইলে লিখে দিন। জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এই রিপোর্টটা আমরা স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছি, তার প্রমাণ এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন। তবে এই রিপোর্টের পূর্ণ রূপ দিতে গেলে আমাদের কাছে এত পরিমাণ তথ্য আছে যে রিপোর্টটা উঠে যাবে কমপক্ষে 3 ঘন্টা, অর্থাৎ একটা সিনেমার সমান। আপনারা দেখেছেন যে শিমন বারবার আমাকে অনুরোধ করতে থাকে মিরপুরে যাওয়ার জন্য। বিশেষ করে তিনি ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে বারবারই অনুরোধ করেছে। তবে দর্শক, যদি প্রয়োজন হয় তাহলে আগামীতে আমরা পার্ট 2 তৈরি করে আমরা আরও এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে প্রকাশ করব। দর্শক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও আপনার চারপাশে নজর রাখুন। কোনো অনিয়ম ধরা পড়লে সেটি আমাদেরকে জানান, বাংলা মিডিয়ার টিম থাকবে আপনার পাশে। এখনই আপনার মোবাইলে সেভ করে রাখুন আমাদের এই নাম্বারটি 019113300808, অথবা আমাদেরকে আপনারা মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে banglamedia@gmail.com। দর্শক, আল্লাহ হাফেজ।